হচ্ছে মাতিন সাহেব, তিনি এবারে তৃণমূলের প্রার্থী হচ্ছেন, কি বলবেন? কি বলবো তার জন্য? ফুরফুরা শরীফের মুরিদ কি মুরিদ না, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। আমি ধর্মীয় বিষয়ে বিতর্কে ঢুকবো না। আমি ওই বিষয়ে বিতর্কে ঢুকবো না। আপনি বলতে দিতে পারেন মুফতি মৌলানা আব্দুল মাতিন সাহেব, যিনি অনেক সামাজিক কাজ করেন, ধর্মীয় কাজ করেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। তিনি তৃণমূলের ঝান্ডা ধরেছেন। এই মুফতি আব্দুল মাতিন সাহেব এবং তার দাদা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব একটা সময় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে নিয়ে অনেক খিল্লি করেছিল, রাজনীতিকে নিয়ে অনেক খিল্লি করেছিল, অনেক কুকথাও বলে ফেলেছিল বিরোধিতা করতে গিয়ে। তাহলে কি এখন অনেক ফতোয়া দিয়েছিলেন, তাহলে কি এখন তিনি তার দেয়া ফতোয়াতে কোন জায়গায় দাঁড়াচ্ছেন? তবে আমি বারবার বলে এসেছি, আজকেও বলবো যে শিক্ষিত মানুষদেরকে রাজনীতিতে বেশি বেশি করে আসা দরকার। তবে এটুকু বলতে পারি, ঠিক যেমন আমার ভাইজান পীরজাদা কাসেম ভাইজান পচা শামুকে পা কেটেছে, দল চয়নের ক্ষেত্রে তার আরো ধৈর্য ধরা দরকার ছিল, বিবেচনা করার দরকার ছিল। আজকের দিনে বলবো তৃণমূল কংগ্রেসকে চয়ন করার ক্ষেত্রে মুফতি আব্দুল মাতিন সাহেবের একটু বিবেচনা করা দরকার ছিল। কারণ একটা তৃণমূল কংগ্রেস একটা বড় পলিসি হচ্ছে এটা, যার এই আব্দুল মাতিন সাহেবরা দেখুন বিভিন্ন সময়ে মুসলিম ইস্যুতে তারা প্রতিবাদ করেছেন, কিন্তু লাস্ট বেশ কয়েকটা বছর আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছিলাম, হরিয়ানাতে কিছু হলে, গুজরাটে কিছু হলে, অসমে কিছু হলে, ত্রিপুরায় কিছু হলে, উত্তরপ্রদেশে কিছু হলে, মুসলমানদের উপর অত্যাচার হলে এনারা খুব সুন্দর করে প্রতিবাদ করতেন মুসলিম জাতির হয়ে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মুসলমানদের ওপরে যে প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের সরকার দ্বারা কোনো সময় পুলিশের অত্যাচারে কাস্টোডিয়াল ডেথ হচ্ছে, থানার মধ্যে লকআপে ডেথ হয়ে যায়, মেরে পিটিয়ে মেরে দিচ্ছে, জেলে পিটিয়ে মেরে দিচ্ছে, আনিস থেকে তামান্না বা তিলোত্তমা বা যা কিছু স্পেসিফিকলি মুসলমানদের যে দুরবস্থা চলছে, ওবিসি নিয়ে সব থেকে বড় শিক্ষিত মুসলমানদেরকে ধ্বংস করলো, যে রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশকে পুরো ধ্বংস করে দিল, তা নিয়ে কিন্তু এই ধরনের যারা সমাজসেবী বা রিলিজিয়াস যারা লিডার বলে দাবি করে নিজেদেরকে বা স্কলার বলে নিজেদেরকে দাবি করে, অদ্ভুতভাবে কিন্তু এনারা চুপ ছিলেন। হয়তো চুপ থেকে কোনো একটা জায়গায় বার্তা দিতে চাইছিলেন যে আমি তো তোমাদেরই লোক, প্রয়োজনে তুমি আমাকে ব্যবহার করতে পারো। রাজ্যের তাহলে মুখ্যমন্ত্রী তাহলে আমার এইটুকুই বলবো সাধারণ মানুষের কাছে, যে দেখুন যে আর সংবিধানে মানুষের কন্টেস্ট করার পূর্ণ স্বাধীনতা আছে, যে যেখান থেকে ইচ্ছা কন্টেস্ট করুক, শুধু এতটুকুই বলবো মানুষ চেনার চেষ্টা করুন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরাবুলকে সাসপেন্ড করে দিয়েছিল, আর সেই আরাবুল ইসলাম তিনি এখন বলছেন যে নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে প্রায় লক্ষাধিক ভোটে জিতবে। এই যে আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ কার্যত তৃণমূল থেকে বেরিয়ে যাওয়ায় আপনার জেতার রাস্তাটা অনেক সহজ হয়ে গেল বলে মনে হয়। দেখুন, রাজনীতিতে আসার আগে আমি পড়াশোনার সাথে যুক্ত ছিলাম, কিছু সামাজিক কাজ করতাম। যদি আমি ধর্মীয় পরিবার থেকে বিলং করি, আমাদের যে অ্যাকচুয়াল ধর্ম সংস্কার যে কাজ আমি খুব একটা করতে পেরে উঠতে পারিনি। মানে ওটার জন্য অনেক জ্ঞান থাকা দরকার, অনেক হওয়া দরকার, অতটা আমাদের মধ্যে সেই জ্ঞান নাই। তার বাইরে আমার একটা পরিচয় ছিল, আবার আমি একটু খেলাধুলা করতাম। তো আমরা যখন টুর্নামেন্ট খেলতে যেতাম, সবসময় চাইতাম আমি যে ওই যত ভালোই টিম নিয়ে যায় না কেন আমরা খেলতে, যে লুজ টিমের সাথে খেলে ফাইনালে উঠবো। সবসময় চাইবো, সবাই দেখুন, সবাই যখন এই বিশ্বকাপ হয়, গ্রুপ যুগলো যখন হয়, দেখবেন একটুখানি আপনারাও জাস্ট আমার দেশ টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলো, সবসময় দেখবেন যে সহজ গ্রুপ থেকে উঠে গিয়ে আস্তে আস্তে আমাদের জিতে। যখন অস্ট্রেলিয়া গ্রুপ স্টেজে বিদায় নিল, তখন আমাদের অনেকেই খুশি হয়েছিলেন, কারণ একটা বড় টিম গ্রুপ স্টেজ থেকে বেরিয়ে গেল। ভয়ঙ্কর টিম এটা অস্ট্রেলিয়া। তো স্বাভাবিকভাবে আপনি যে কথা বলছেন, যত তৃণমূলের শক্তি দুর্বল হবে তত তো আমাদের লাভ, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নয়। আরিফুল ইসলাম কালকে ফুটবলের শরীফ এলেন, সন্ধ্যাবেলা ঘুরে গিয়ে ভাঙড়ে যে 23 পঞ্চায়েত ভোটে যারা মৃত্যু হয়েছিল যাদের, তাদের বাড়ি গিয়ে কার্যত তাদের পাশে দাঁড়ালেন, তাদেরকে ক্ষমা করতে বললেন। কিভাবে দেখছেন এটাকে? আমি গতকালকেই বলেছি, এটা অস্বীকার করার কোনো জায়গা না, এটা একদম সত্য কথা, যে আমাদের পার্টি নেতৃত্বের সাথে আরাবুল ইসলাম স্যার যোগাযোগ রেখেছিলেন, দলে আসতে চেয়েছিলেন, তার প্রস্তাব দিয়েছিলেন। এই মুহূর্তে একটু আলোচনা যখন করেছিল, তা থেকে প্রস্তাব দিয়েছিল যে আমাদের দলে নেওয়া না নেওয়ার থেকে বড় প্রশ্ন হচ্ছে, আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল ভাঙড়ে, 3টে মা তার সন্তান হারা হয়েছে, কেউ স্বামী হারা হয়েছে, কেউ পিতা হারা হয়েছে, কেউ পুত্র হারা হয়েছে,
তারা যদি ক্ষমার নজরে দেখে, পরবর্তীতে আমরা বিবেচনা করব। তিনি গতকালকে আনুষ্ঠানিকভাবে দল ছেড়েছেন, ফুরফুরা শরীফ এসেছেন। শুনছিলাম বিগত দিনের তিনি যা কার্যক্রম করেছেন সে বিষয়ে তিনি তওবা করেছেন, ধর্মীয় ভাষায় তওবা বলে সেটাকে, অর্থাৎ নিজেকে আত্মশুদ্ধির জায়গাতে নিয়ে যাচ্ছেন। তিনি ভুল করেছেন একটা পাঠ। দ্বিতীয় হচ্ছে আমাদের যে পঞ্চায়েত নির্বাচনে আমাদের 3টে ভাই শহীদ হয়েছিল তাদের পরিবারের সাথে তিনি তাকে যাতে ক্ষমার নজরে দেখে, তাকে ক্ষমা করে, এই মর্মে তাকে কথা বলেছে। অর্থাৎ তিনি স্টেপ বাই স্টেপ এগোনোর চেষ্টা করছেন এত পর্যন্ত। তবে যাই বলো, আলোচনা আমাদের ওটাই চলছে। মমতা ব্যানার্জি তো ভোটে লড়বে। আমি আপনাকে কি বললাম, আমরা মমতা ব্যানার্জিকে প্রস্তাব দিয়েছি। মমতা ব্যানার্জি প্রস্তাব গ্রহণ করছে কি করেনি? 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন ভোটার শুধু নয়, রাজ্যের মানুষ দেখুন বিজেপির ইস্যুতে মমতা ব্যানার্জি কি সুন্দর রুটি সেকে এড়িয়ে যাচ্ছে, ভোটারদের কথা ভাবছে না। আমরা আগে সমাধান পরে নির্বাচন, এই স্লোগান তুলে মাঠে ময়দানে লড়াই করছি এবং কোর্টেও দ্বারস্থ হয়েছি এবং আমাদের রাজ্য কমিটি আলোচনা চলছে যে এবারে ভোটকে কি বয়কট করা যায়। চূড়ান্ত আলোচনা আমাদের চলছে। তাহলে সত্যি সত্যি আপনারা এই 60 লক্ষ ভোটার যদি না তোলা হয় ভোটার লিস্টে, তাহলে আপনারা কি বয়কট করবেন? সেটাই তো বলছি আপনাদের, কি বলছি এতক্ষণ ধরে, আমাদের আলোচনা তো ওই জায়গাটাই চলছে যে ভোটারদের কি হবে। সেজন্য দেখুন আমাদের ফোকাস এখন কিন্তু প্রার্থী ঘোষণা নয়, সিট ঘোষণা নয়, আমাদের ফোকাস কিন্তু এখন ওই 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশনদের উপরে, যে তাদের কি হচ্ছে, তাদের কি অবস্থা, সেই জন্য আমরা সেখানে ফোকাস করছি। পশ্চিমবাংলায় আরো বেশ কয়েকটি বড় বড় রাজনৈতিক দল রয়েছে, সেই জায়গায় তারা আপনাদের সঙ্গে সহমত হচ্ছেন না? আপনারা নিজেরাই বলছেন যে আমরা চিন্তা ভাবনা করছি বয়কট না, আমরা আলোচনা যেটা করছি সেটা মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি, অন্যান্য রাজনৈতিক দলের কাছে বার্তা দেব যে ভোটারদের স্বার্থে আপনারা এই প্রস্তুতিটা নিন। মমতা ব্যানার্জি তো তিনি বলেছিলেন যে একজন ভোটার যদি বাদ চলে যায় তাহলে আমরা ছাড়বো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল অনেক গল্প শুনিয়েছিল, ডবল ডবল চাকরির গল্প শুনিয়েছিল, 10,000 মাদ্রাসা দেওয়ার গল্প শুনিয়েছিল, ওবিসি করে মুসলমানদের উপকার হবে গল্প শুনিয়েছিল, ওয়াকাফ আইন পশ্চিমবাংলায় লাগু হতে দেবে না বলে গল্প শুনিয়েছিল। আর আজকে দেখুন সব একটার পর একটা তিনি করেছেন। আজ থেকে 1.5 থেকে 2 মাস আগের পোস্ট ফেসবুকে আমার দেখুন, প্রিভিয়াস পোস্ট, আমি সেখানে এই ধরনের বলেছিলাম ওয়াকাফ খেয়েছে, ওবিসি খেয়েছে, এসআইআরও খাবে। এবং আরো পোস্ট করেছিলাম আমি, আমার অ্যাডমিন মানে আমি মিন্স আমাদের আইডি থেকে আমার অ্যাডমিনটা করেছিল, আমি বলেছিলাম অবশ্য সেটা ওদেরকে যে 2021-এ নির্বাচনী বৈতরণী পার করেছিলেন তৃণমূল বিজেপির বাইনারি করে তথা সিএনআরসি করে তাড়িয়ে দেবে, আর 2026-এর নির্বাচনী বৈতরণী পার করবে এসআইআর দিয়ে। আর সে জায়গায় এসে আজকে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি তৃণমূল মিলে। 26-এ বিধানসভায় আপনারা প্রার্থী ঘোষণা করবেন না, করবে কি করবেন না সেটা আপনাদের বিষয়, কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস আছে কিন্তু তারা প্রার্থী ঘোষণা করবে বলে শুনতে পাচ্ছি। সেই জায়গায় ফুরফুরা শরীফের একজন মুরিদ